ব্যালেড কি? ব্যালেড হচ্ছে একটা গীতিকা। ব্যালেড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গীতি, কাহিনী, কাব্য বা গীতিকা। এটা একটা গান, গল্প বা গল্পের কথা যার কোনো সাহিত্যিক রূপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে একটি কাহিনী বা গল্প রয়েছে একটি কাহিনী বা গল্প। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি হচ্ছে ফেরদৌসী। ইরানের বিখ্যাত মহাকাব্য শাহনামা গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসুর ফেরদৌসী রচনা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনের বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ড 1953, দ্বিতীয় খণ্ড 1965, বাংলা ভাষার ইতিবৃত্তি, বাংলা ভাষা ইতিবৃত্তি 1965, বাংলা ভাষা ও সাহিত্য 1931 ইত্যাদি। বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থটি লিখেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের ইতিহাস প্রবন্ধ 4 খণ্ড গ্রন্থটি লিখেছেন ডক্টর সুকুমার সেন এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্তি প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? চৌহদ্দি শব্দটি গঠিত হয়েছে হচ্ছে ফার্সি ও আরবি শব্দ মিলে। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি এবং আরবি শব্দ মিলে। চৌহদ্দি হচ্ছে চৌযুক্ত হদ্দি। এখানে চৌ অংশটুকু ফার্সি এবং হড্ড অংশটুকু আরবি ভাষার শব্দ এবং ফার্সি চৌ এর অর্থ হচ্ছে 4 এবং হড্ড এর অর্থ হচ্ছে সীমানা। সুতরাং চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চতু সীমানা, যেমন হচ্ছে কি বাড়ি বা জমি। চৌহদ্দি। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভরে কার রচনা? রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভর কার রচনা? এটা হচ্ছে জ্ঞানদাসের রচনা। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস 16শ শতাব্দীর রচিত। উক্ত পংক্তিটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য, মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সঙ্গে তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রূপানুরাগ ও মথুরা বিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন। শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে? নাটকের প্রথম রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান একটি ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় জন্ম হচ্ছে কত 1863 এবং মৃত্যু হচ্ছে 1913। রচিত এই নাটকটি 1909 সালে প্রথম প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে নূরজাহান 1908, প্রতাপ সিংহ 1905 এবং সিংহল বিজয় 1916 ইত্যাদি। নেমেসিস নাটকে নুরুল মোমেনের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? এটা তুলে ধরা হয়েছে 49-এর মন্বন্তর। বিশিষ্ট নাট্যকার নুরুল মোমেন 1906 সালে জন্ম এবং 1989 সালে মৃত্যু। তার কর্মজীবনে সমাজের নানা সমস্যা এবং তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে। সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য চরিত্র অঙ্কন করে তিনি খ্যাতি অর্জন করেন। নেমেসিস 1948 সালে, রূপান্তর 1947, আলো ছায়া 1962 ইত্যাদি তার এরূপ কিছু নাটক। নেমেসিস নাটকে তিনি 69-এর মন্বন্তরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? তিনি হচ্ছেন কৃষ্ণনগর রাজসভার কবি। ভারতচন্দ্র রায়গুণাকর 18 শতকে বাংলা মঙ্গল কাব্য ধারার প্রথম কবি। তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাকবি নিযুক্ত হন এবং কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল 1772 কাব্যটি রচনা করেন এবং পরবর্তীতে এ রচনা তাকে মহারাজ কর্তৃক রায়গুণাকর উপাধি লাভ করিয়ে দেয়। তিনি মধ্যযুগের শেষ কবি। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। এখানে হারায় কোন ধাতু? সঠিক হবে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থক বা অপরকে নিয়োজিত করা অর্থে প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়ে থাকে তাকে প্রযোজক বা নিযন্ত ধাতু বলা হয়ে থাকে বা কখনো কখনো কর্মবাচ্য ধাতু বলা হয়ে থাকে। অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে প্রত্যয় যোগে গঠিত ধাতু এবং সংযোজক ধাতু হলো বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু। যেমন হচ্ছে ঘুম যুক্ত ঘুমা যোগ ক্রিয়া বিভক্তি ঘুমাচ্ছে নাম ধাতু, যোগ যুক্ত কর যোগ কর সংযোজক ধাতু। মহুয়া পালাটির রচয়িতা কি?
মহুয়া পালাটির রচয়িতা, মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। মহুয়া হচ্ছে ময়মনসিংহের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান। দ্বিজ কানায় প্রণীত এই পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং তা পরবর্তীতে ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এদেশীয় ভাষাজ্ঞান এবং সাহিত্য, সমাজ, ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে এবং 1800 খ্রিস্টাব্দের 18 আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে এবং কোম্পানির তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দানই ছিল এর প্রধান কাজ। 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। 1743 খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দ্য অ্যাসুমসাও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ ভাষা শব্দকোষ প্রণয়ন করেন, যা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ। পরবর্তীতে 1778 খ্রিস্টাব্দে নাথায়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন এবং এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহার করা হয় এবং গ্রন্থটির আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকার যাত্রা শুরু হয়। তখন পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর 1831, সংবাদ রত্নাবলী 1832, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন 1872 পত্রিকা প্রকাশিত হয়। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? দীনবন্ধু মিত্রের রচনা হচ্ছে কমলে কামিনী। দীনবন্ধু মিত্র হচ্ছে 1830 সালে জন্ম এবং 1873 খ্রিস্টাব্দে মৃত্যু। বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে নীলদর্পণ 1860, সধবার একাদশী 1866, কমলে কামিনী 1873, নবীন তপস্বিনী 1863 ইত্যাদি। ভদ্রার্জুন হলো তারাচরণ শিকদার রচিত নাটক, যা বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক হিসেবে স্বীকৃত। কোন গ্রন্থটি মহাকাব্য? মহাকাব্য হলো কোনো জাতির উত্থান পতনের কাহিনী ওজস্বী ছন্দে বর্ণিত সাহিত্যকর্ম। কিছু বিখ্যাত মহাকাব্য হলো রামায়ণ বাল্মীকি, মহাভারত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত 1861, বৃত্ত সংহার প্রথম ও দ্বিতীয় খণ্ড হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1875 এবং 1877, মহাশ্মশান কায়কোবাদ 1904, স্পেন বিজয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি 1914, ইলিয়াড হোমার, প্যারাডাইস লস্ট মিল্টন ইত্যাদি। বৃত্ত নামক অসুর কর্তৃক স্বর্গ বিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনরস্থাপন ও অসুর বৃত্তের নিধনই হচ্ছে বৃত্ত সংহার মহাকাব্যের উপজীব্য। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1762 থেকে 1819 ছিলেন উইলিয়াম কেরির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উইলিয়াম কেরির উৎসাহে 32 সিংহাসন 1802, পদাবলী 1808, হিতোপদেশ 1808 এবং বেদান্ত চন্দ্রিকা 1817 ও প্রবোধ চন্দ্রিকা 1833 গ্রন্থ রচনা করেন এবং রামরাম বসু 1757, 1813 ছিলেন উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী। তিনি 2টি গদ্য গ্রন্থ রচনা করেন, রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 ও লিপিমালা 1802। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 1820 সালে এবং মৃত্যু হচ্ছে 1891 সালে। বাংলা গদ্যের অবয়ব নির্মাণ, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং তার কিছু সাহিত্যকর্ম যেমন হচ্ছে বেতাল পঞ্চবিংশতি 1847, শকুন্তলা 1858, সীতার বনবাস হচ্ছে 1860, আখ্যান মঞ্জুরি হচ্ছে 1863, ভ্রান্তিবিলাস হচ্ছে 1869 ইত্যাদি। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? এটা হচ্ছে আলালের ঘরে দুলাল উপন্যাসের। ঠক চাচা চরিত্রটি প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এবং আলালের ঘরে দুলাল এর একটি প্রধান চরিত্র। এ উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বাঞ্ছারাম ও রামবাবু। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা হচ্ছে কি আত্মজৈবনিক রচনা। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক রচনা। উদাসীন পথিকের মনের কথা মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন রচিত একটি আত্মজৈবনিক রচনা। তাসকেত
তাস্কেরাতুন আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? তাস্কেরাতুন আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? তাপসমালা রচনা করেন হচ্ছে গিরিশচন্দ্র তাপসমালা রচনা করেন হচ্ছে গিরিশচন্দ্র সেন। শেখ ফরিদুদ্দিন ছাত্রে ফরাসি ভাষায় রচিত তাস্কেরাতুন আউলিয়া অবলম্বনে ভাই গিরিশচন্দ্র সেন তাপসমালা গ্রন্থটি রচনা করেন। উল্লেখ্য, গিরিশচন্দ্র সেন বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কুরআন শরীফ রচনা করেন। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের একটি প্রতীকাশ্রয়ী কৌতুক নাটক এবং নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা এ নাটকটির নাম মুনতাসির ফ্যান্টাসি রাখলেও পরে ফ্যান্টাসি বাদ দিয়ে শুধুই মুনতাসির নামকরণ করেন। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের। কবর হচ্ছে কি 1966 সালে মুনির চৌধুরীর এবং বহুব্রী হচ্ছে হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় হচ্ছে 1999 সালে। বাঙালি জাতির 1972 সালে আত্মত্যাগে দীর্ঘ 47 বছর পর 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে থাকে এবং 2000 সালে 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো 188টি সদস্য দেশে এটি প্রথমবারের মধ্যে পালিত হয়। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1955 সালে 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়ে থাকে। বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রধান পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। দারিদ্র্য কবিতাটি রবীন্দ্র নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে সাম্যবাদী কাব্যের অন্তর্গত হচ্ছে দারিদ্র্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1819 সালে এবং মৃত্যু হচ্ছে 1976 সালে। হিন্দু হিল্লোর কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দারিদ্র্য কবিতাটি এবং কাব্যগ্রন্থটি 1927 সালে প্রকাশিত হয়ে থাকে। কোন শব্দটি ফরাসি? ফার্সি? সেটা হচ্ছে পেরেশান শব্দটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত। তকদির শব্দটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অদৃষ্ট। নসিব বা ভাগ্য। মুসাফির যে শব্দ সেই শব্দের হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। মজলুম শব্দটিও আরবি শব্দ যার অর্থ হচ্ছে অত্যাচারিত। মজলুম শব্দটিও আরবি শব্দ যার অর্থ হচ্ছে অত্যাচারিত তারপর হচ্ছে উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। অতি একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। এটা অধিক্রান্ত, অনুচিত ইত্যাদি অর্থে বাক্যে যুক্ত করা হয় এবং অন্যদিকে থেকে, চেয়ে ও দ্বারা 3টি অব্যয়পদ। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এটা আগত হচ্ছে এজেন্ট। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এগুলো হচ্ছে এজেন্ট। ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ হচ্ছে শাসক, ব্যবসায়ী বা অন্য কারোর প্রতিনিধি বা উকিল। উকিল শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ হচ্ছে পেশ বা উপস্থাপন করা এবং আইন শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ হচ্ছে সরকারি বিধি বিধান বা কানুন। মুসলেকা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে যার অর্থ হচ্ছে শর্তভঙ্গ করলে দণ্ড ভোগ করতে হবে, এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র। নেমেসিস কোন জাতীয় রচনা? এটা হচ্ছে একটা নাটক। বিশিষ্ট নাট্যকার নুরুল মোমেনের জন্ম হচ্ছে 1906 সালে এবং মৃত্যু হচ্ছে 1979 সালে। রচিত নেমেসিস একটি নিরীক্ষাধর্মী নাটক এবং নুরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য চরিত্র অঙ্কন করলে অধিক খ্যাতি অর্জন করেন এবং নেমেসিস 1948 সালে নাটকটি ও এই আলোকে রচিত হয়ে থাকে। তার এরূপ আরও কিছু নাটক হলো রূপান্তর 1947 এবং আলোছায়া 1962 এবং আইনের অন্তরালে 1967 ইত্যাদি। তোমার সৃষ্টিপথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? তোমার সৃষ্টিপথ রেখেছ আকীর্ণ করি এটা হচ্ছে শেষ লেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টিপথ কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু হচ্ছে শেষ লেখা কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কলকাতা থাকাকালীন জোড়াসাঁকোতে 1941 সালের 30 জুন 14 শ্রাবণ 1348 কবিতাটি রচনা করেন। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ হচ্ছে কি সূর্যদিগল বাড়ি উপন্যাসের চরিত্র। আবু ইসাকের জন্ম কত সালে? 1926 সালে এবং মৃত্যু কত সালে? 2002 সালে। 2 খ্রিস্টাব্দে রচিত সূর্যদিগল বাড়ি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে জয়গুণ। 1962 সালে রচিত এই উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা জয়গুণের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? নবান্ন শব্দটি গঠিত হয়েছে সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। নবান্ন কি নতুন ধানের অন্ন? নবান্ন শব্দটিতে সমসমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে, সুতরাং এটি একটি বহুব্রী সমাস। আবার পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকায় এটি একটি সমাধিকরণ বহুব্রী।
কোনটির অর্থ পক্ষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে? পক্ষ অর্থে কোনটি পক্ষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে? এটা হচ্ছে বাঁকা। বাঁকা শব্দটি সাধারণত পক্ষ, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ, খাঁটি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখানে পক্ষ অর্থ বোঝানো হয়েছে পাকা আম দ্বারা। অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি, পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে সুনিপুণতার সাথে কৃত কাজকে বোঝায়। পাখি সব করের রাত্রি পোহাইল পংক্তিটির রচয়িতাকে। পাখি সব করের রাত্রি পোহাইল পংক্তিটির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত শিশু শিক্ষা এর একটি বিখ্যাত পংক্তি এবং শিশুদের শিক্ষার প্রাথমিক বই হিসেবে বইটি পাঠ্যপুস্তক রূপে অত্যন্ত জনপ্রিয়। বনফুল কার রচনা? এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনা হচ্ছে বনফুল। ছদ্মনামটি বাংলা সাহিত্যে প্রখ্যাত কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এবং বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম হচ্ছে কত 1899 সালে এবং মৃত্যু হচ্ছে 1979 খ্রিস্টাব্দে। এছাড়াও পদ্মভূষণ উপাধিতেও তিনি পরিচিত। প্রখ্যাত ঐতিহাসিক প্রমোদ চৌধুরীর জন্ম হচ্ছে 1868 সালে, মৃত্যু হচ্ছে 1946 সালে। নাম হচ্ছে বীরবল। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক সাহিত্যিক মোহিতলাল মজুমদারের জন্ম হচ্ছে কত 1888 সালে এবং মৃত্যু হচ্ছে কত 1952 সালে। ছদ্মনাম হচ্ছে সত্যসুন্দর দাস। বিশিষ্ট কবি যতীন্দ্রনাথ বাগচির জন্ম হচ্ছে কত 1878, মৃত্যু হচ্ছে 1948। বিশেষ কোনো ছদ্মনাম নেই। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে কত 1899 সালে এবং মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। দ্বিতীয় উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা 1930 সালে তিনি রচনা করেন এবং ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে উপন্যাসটি রচিত। অন্যদিকে ঝিলিমিলি 1930, আলেয়া 1932, মধুমালা 1958 তার রচিত 3টি নাটক। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় রচনা? এটি একটি মিশ্র এটি কোন জাতীয় বাক্য? যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটা হচ্ছে একটা মিশ্র বাক্য। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় বা সহায়িকা ক্রিয়া থাকে তাকে বলা হয়ে থাকে সরল বাক্য। যেমন কি রনি বল খেলে। যে বাক্যে একটিমাত্র প্রধান খণ্ডবাক্য ও এক ব্যাকারিক অখণ্ড খণ্ডবাক্য পরস্পর সংযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হয়ে থাকে। যেমন যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে তারা পরীক্ষায় কৃতকার্য হয়। দুই বা ততোধিক বাক্য যখন ও এবং আর কিন্তু তথাপি ইত্যাদি অব্যয়ের সাথে যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে যৌগিক বাক্য। যেমন তুমি ও আমি বাজারে যাব। সুতরাং আলোচ্য বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য। লাঠালাঠি কোন ধরনের সমাস? লাঠালাঠি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। প্রাদি সমাস হলে প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষের সমাস। যেমন কি পরি যে ভ্রমণ, পরি মানে কি চতুর্দিকে ভ্রমণ, সেটা হচ্ছে পরিভ্রমণ। পরি যে ভ্রমণ মানে কি পরিভ্রমণ। ব্যতিহার বহুব্রীহি সমাস হলো সেই সমাস একইরূপ দুইটি বিশেষ্য পদকে একসাথে বসে পরস্পর এই জাতীয় কাজ করে থাকে। যেমন হচ্ছে কি কানে কানে যে কথা কানাকানি। তৎপুরুষ সমাস হলো সেই সমাস যে পূর্বপদের পূর্বপদে যে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়ে থাকে। যেমন কি ঢেকি ছাটা চাল, ঢেকি ছাটা। কর্মদ্বারা সমাস হলো বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয়ে থাকে এবং বিশেষের বা পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়ে থাকে। যেমন নীলপদ্ম, এখানে লাঠালাঠি। লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, অর্থাৎ এটি একটি বহুব্রীহি সমাস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা কবি, নাট্যকার ও উপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু হচ্ছে 1941 সালে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থটি 1884 সালে প্রকাশিত হয়। প্র, পরা, অপ এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয়ে থাকে খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কত? 21টি। উপসর্গগুলো হলো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, অনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, আ, সু, হা। যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে সেসব উপসর্গকে বলা হয়ে থাকে তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। সেটা হচ্ছে কি প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, পরি, প্রতি, অভি, অতি,
ওপি, উপ, আ। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এইসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়ে থাকে। বিদেশি উপসর্গের মধ্যে কতগুলো ফরাসি এবং ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচলিত। টি, খানা ইত্যাদি হলো পদাশ্রিত নির্দেশক। খানা ইত্যাদি হলো পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় প্রত্যয় বিশেষ যা পদের সংখ্যা বা পরিমাণকে প্রকাশ করে থাকে, যেমন কি টি, টা, টু, টুকু, টুক, টা, খান, খানা, খানি, গুলি ইত্যাদি। পদাশ্রিত নির্দেশক বিশেষ্য বা সর্বনাম পদকে নির্দেশ করে থাকে। কাজী নজরুল ইসলাম কোন কবি কবিতা রচনার জন্য কারাবরণ করেন? কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে কি 1899 সালে এবং মৃত্যু হচ্ছে কি 1976 খ্রিস্টাব্দে। তার আনন্দময়ীর আগমনে কবিতাটা রচনার জন্য তিনি কারারুদ্ধ হন এবং 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্য তিনি 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন এবং বিদ্রোহী কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি এভরিবডি হ্যাজ গন দেয়ার। এভরিবডি হ্যাজ গন দেয়ার, যেহেতু এটা এভরিবডিটা সিঙ্গুলার হিসেবে কাজ করে সেক্ষেত্রে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। The train is running on time. Chose the correct preposition. My brother has no interest. My brother has no interest in music. ইন্টারেস্ট ফর মানে কি কোনো বিষয় সম্পর্কিত অধিক জানার আগ্রহ প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারেস্ট ইন মানে কি সঙ্গীতে যদি আগ্রহ, তখন সেটা হচ্ছে ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট উইথ মানে কি এরূপ ব্যবহার দেখা যায় না। ইন্টারেস্ট অ্যাট মানে কি খেলাধুলার প্রতি আগ্রহ, সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাট। যদি ইন্টারেস্ট ইন বলে সেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে ইন্টারেস্ট ফর কোনো বিষয় সম্পর্কে অধিক জানার আগ্রহ প্রকাশ করলে এটি ব্যবহার করা হয়ে থাকে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ সাধারণত ইনফিনাইট টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে প্রিপোজিশন টু এর পর ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হয়ে থাকে এবং এর নিয়ম অনুসারে ক উত্তরটি সঠিক। চোজ দ্য কারেক্ট ফর্ম প্যাসিভ। Chose the correct form passive of who will do the work. Who will do the work? Who will do the work? By whom will the work be done? By whom will the work? By whom will the work be done? By whom will the work? By whom will the work be done? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে ব্যবহৃত হয় তাহলে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় বাই হুম দিয়ে শুরু করতে হবে। এছাড়া অ্যাক্টিভ ভয়েসে উইল থাকলে প্যাসিভ ভয়েসে উইল বি হবে এবং একমাত্র সেন্টেন্সটিতে সকল শর্ত পূরণ করে প্যাসিভ করা হয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে এটা হচ্ছে সঠিক উত্তর। চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাড লুকিং ফর এ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি ক্লজ থাকে এবং এ দুটি ক্লজ বিফোর বা আফটার দ্বারা যুক্ত থাকে এবং ক্লজ দুটি বিফোর দ্বারা যুক্ত থাকলে বিফোরের পূর্বে ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সুতরাং এর অনুসারে খ উত্তরটি সঠিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড এমন একটি ভার্ব এর পর যার পর সবসময় অফ প্রিপোজিশন বসে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক ডিভয়েড অফ। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস্টের পরে কী হবে? হি শুড মিস দ্য ট্রেন। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ হবে এখানে। ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। ইজ এ গ্রেট ফেভারিট। তারপরে হচ্ছে কি দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। কারেক্ট স্পেলিং কী হবে? কারেক্ট স্পেলিং হচ্ছে ASCERTAIN। অ্যাসার্টেন নিশ্চিত করা বা নির্ধারণ করা, নিরূপণ করা, কিংবা স্থির করা। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স কী হবে? দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। নীলা burned her hand when she was cooking dinner. Sequence of tense বা
প্রিন্সিপাল ক্লজে ভার্বের টেন্স অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব এর নিয়ম নির্ধারিত হওয়ার নিয়মকে বলা হয় থাকে সিকোয়েন্স অফ টেন্স। এর নিয়ম অনুসারে কি কিছু ব্যতিক্রম ছাড়া প্রিন্সিপাল ক্লজ যদি প্রিন্সিপাল ক্লজে ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বও পাস্ট টেন্সে হবে। উল্লেখিত সেন্টেন্সটি সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং প্রিন্সিপাল ক্লজটিও পাস্ট টেন্সে হবে এবং এর নিয়ম অনুসারে খ উত্তরটি সঠিক। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন The tree has been blown away by the storm. The tree has been blown away by the storm. The tree has been blown away by the storm. Identify the correct passive form. Blown away মানে কি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়াকে বলা হয় blown away. We fix the tent securely so that it would not be blown away in the strong wind. Blow up মানে কি বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা। ব্লো আপ মানে কি বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা। ব্লো আপের অর্থ হচ্ছে কি অবস্থান সরানো বাতাসে। ব্লো আউটের মানে কি আগুন নেবানো। উত্তর হচ্ছে ক। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। ম্যাগনানিমাসের সিনোনিম হচ্ছে কি জেনারিয়াস। ম্যাগনানিমাস মানে কি মহানুভব। জেনারিয়াস মানে কি উদার এবং সুরিত। আনকাইন্ড মানে কি নির্দয়। রিভেঞ্জফুল মানে কি প্রতিশোধ বা হিংসাপরায়ণ। আর ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজ। এটাকে পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। পুট অফ মানে কি নিভিয়ে ফেলা। পুট আউট মানে কি নিভিয়ে ফেলা। পুট অফ মানে কি খুলে ফেলা। পুট অ্যাওয়ে মানে কি কোনো জিনিস যথাস্থানে রাখা বা সঞ্চয় করে সেটাকে বলা হয়ে থাকে পুট অ্যাওয়ে। পুট অন মানে কি পরিধান করা। উল্লেখিত বাক্যের অর্থ অনুযায়ী একথা স্পষ্ট যে মন্দিরে ঢোকার পূর্বে অবশ্যই জুতা খুলতে হয় এবং সঠিক উত্তর হচ্ছে খ। fill in the blank with the correct phrase. He would have been arrested if he had tried to leave the country. সাধারণত কন্ডিশনালে ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্টে হলে প্রিন্সিপাল ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হয়ে থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। সুতরাং সেন্টেন্সটি যদি সঠিক নিয়ম অনুসারে গঠিত হয় তাহলে গই হচ্ছে সঠিক চয়েস হবে। উড হ্যাভ তাহলে সঠিক অ্যান্সার কী হবে? গতে উড হ্যাভ রয়েছে, তো সঠিক হতে হবে উড হ্যাভ বিন অ্যারেস্টেড। He would have been arrested if he had tried to leave the country. Would have been arrested. Okay, two of the children have to sleep in one bed, but the other three have separate ones. Two of the children have to sleep in one bed, but the other three have separate ones. Have the separate ones. Different মানে কি ভিন্নতর বা অন্যান্য। সেপারেট মানে কি পৃথক বা আলাদা। কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা। লোনলি মানে কি নিঃসঙ্গ। সুতরাং প্রদত্ত সেন্টেন্সটির ভাবানুর্থ অনুসারে মোট 5টি শিশুর মধ্যে 2টি শিশু ঘুমানোর জন্য এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য 3টিকে পৃথক বা আলাদা রাখা হয়েছে, সেক্ষেত্রে এখানে সেপারেট হচ্ছে সঠিক। দ্য ডেমোক্রেটিক candidate dash defeat in the small hours of the morning accepted. The Democratic Party's candidate accepted defeat in the small hours of the morning. Accepted defeat in the small hour of the morning. কনসেন্টেড মানে কি সম্মতি অনুমতি কোনো বিল বা অধ্যাদেশের ক্ষেত্রে। এগ্রি মানে কি রাজি বা সম্মত হওয়া কোনো কিছুর ক্ষেত্রে। অ্যাকসেপ্ট মানে কি মেনে নেওয়া, পরাজয়ের ক্ষেত্রে স্বীকার করা। গ্রান্ট মানে কি মঞ্জুর করা বা প্রার্থিত বস্তু। প্রদত্ত সেন্টেন্সের অর্থ অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনে পরাজয় মেনে নেওয়াকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। The proper function of the press is surely to provide the man in the street with facts.
ইকুইপ মানে কি? ইকুইপ মানে হচ্ছে কি সজ্জা করা, প্রস্তুত করা, রণক্ষেত্রে সৈন্য বা বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ডেলিভার মানে কি? সরবরাহ করা, পৌঁছে দেওয়া, চিঠিপত্র, পার্সেল পণ্য বিলি করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রোফার মানে কি? প্রস্তাব, বিনিময়ের প্রস্তাব প্রভৃতি। প্রোভাইড মানে কি? যোগান দেওয়া, সরবরাহ করা, সাধারণত সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত সেন্টেন্সের অর্থ অনুযায়ী বোঝা যায় যে সংবাদ মাধ্যম সাধারণত লোকজনকে ঘটনাসমূহের সরবরাহ বা যোগান দিয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। সিন্স হিজ রিটায়ারমেন্ট মিস্টার চৌধুরী হু ওয়াজ এ টিচার formally has written 4 novel usually সচরাচর বা সাধারণভাবে। প্রেজেন্টলি মানে কি? অচিরেই, এখনই। অলরেডি মানে কি? এই সময়ে বা ওই সময়ের মধ্যে। ফর্মালি মানে কি? আগের দিন বা পূর্বকালে। বাক্যের অর্থানুযায়ী মিস্টার চৌধুরী অবসরের পূর্বে একজন শিক্ষক ছিলেন যিনি চারটি উপন্যাস রচনা করেছেন। তো formally I should appreciate it if you could complete this work by Thursday. বারের আগে কি? বাই থার্সডে। টিল মানে কি? পর্যন্ত। আনটিল মানে কি? যে না পর্যন্ত। আপ টু মানে কি? অবধি। বাই মানে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে যখন বলা হবে তখন সেটা হচ্ছে বাই। তো এখানে বাই থার্সডে। ইট উইল বি ইয়োর টাস্ক টু মেক শিওর দ্য ফ্লো অফ দ্য ট্রাফিক ইজ মেইনটেন উইদাউট ইন্টারাপশন। মেক শিওর করা যে ট্রাফিক স্বাভাবিক গতি বজায় আছে কিনা। সার্কুলেশন মানে কি? দৈনিক বা সাময়িক পত্রিকার প্রচার সংখ্যার ঘাটতি। ফ্লো মানে কি? স্বাচ্ছন্দ্য, গতি। কারেন্ট মানে কি? জলস্রোত। এবং প্রসেশন মানে কি? মিছিল বা শোভাযাত্রা। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। পেডিয়াট্রিক মানে হচ্ছে কি? শিশু চিকিৎসা, কাজেই এটি চিলড্রেনের সাথে সম্পর্কিত। তাই সঠিক উত্তর হচ্ছে খ। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল এর অর্থ হচ্ছে কি? বাস্তুবিদ্যা সংক্রান্ত বা পরিবেশ দূষণ সংক্রান্ত। সুতরাং বিষয়টি অবশ্যই পরিবেশের সাথে সম্পৃক্ত। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। দ্য কারেক্ট স্পেলিং ইজ হিউমারাস। সঠিক ঘ। হিউমারাস, হিউমারাস একটি অ্যাডজেক্টিভের অর্থ হচ্ছে হিউমারাস মানে কি? রসাত্মক, সরস, সকৌতুক। এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস। পিলগ্রিমের অর্থ হচ্ছে তীর্থযাত্রী, যারা সাধারণত কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করে। এখানে মস্ক পবিত্র স্থান হলেও এর তীর্থযাত্রী হিসাবে কেউ গমন করে না। অন্যদিকে এ নিউ কান্ট্রি ও বাজার শব্দ দুটি পিলগ্রিম শব্দের সাথে সংগতিপূর্ণ নয়। সঠিক উত্তর হচ্ছে গ। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস অ্যান্ড অটোবায়োগ্রাফি অ্যান্ড বায়োগ্রাফি। বিভিন্ন ব্যক্তির জীবন কথা বিষয়ক সাহিত্যের বিশেষ শাখা এবং এ ডায়েরি, জীবনপঞ্জি। এ ক্রনিক্যাল মানে কি? কালানুক্রমিক বা ঘটনাপঞ্জি। অ্যান্ড অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। আত্মজীবনী। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট এ ভেরি কস্টলি অর troublesome procession. A very costly and troublesome procession. What is the meaning of the white elephant? A very costly or troublesome procession. হোয়াইট এলিফ্যান্ট একটি ফ্রেজ বা ইডিয়াম যার অর্থ কাজে আসে না অথচ দামি এবং অসুবিধাজনক। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স। বিল্ডিং ম্যাটেরিয়ালস মানে কি? নির্মাণ সামগ্রী। সামথিং টু কাভার এ পথ মানে কি? রাস্তা ঢাকার জন্য কোনো মিশ্র সামগ্রী। ক্লিয়ার এভিডেন্স মানে কি? সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ। সিমেন্ট মিক্সচার মানে কি? সিমেন্টের মিশ্রণ। প্রদত্ত সেন্টেন্সে কনক্রিট শব্দটি তিনটি অর্থ রয়েছে, যথা সুনির্দিষ্ট বা বাস্তব। চুন বা বালির সঙ্গে সিমেন্টের মিশ্রণে তৈরি নির্মাণ সামগ্রী এবং চুন বা বালির মিশ্রণ দ্বারা লেপ দেওয়া। তারপর কনক্রিট শব্দের প্রুফ শব্দটি ব্যবহার করে। কনক্রিট শব্দটির অর্থ যে নির্দিষ্ট বা বাস্তব, এটি অত্যন্ত স্পষ্ট। সুতরাং প্রদত্ত চয়েসগুলোর মধ্যে গ বাক্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন
The lights have been blown out by the strong wind. The lights have been blown away by the strong wind. ব্লোন আউট মানে কি বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া বোঝায়। এখন ব্লো আপ মানে কি বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে দেওয়া। ব্লো আউট মানে কি কোনো কিছু থেকে কোনো কিছু নির্গত হওয়া। ব্লো আউট, ব্লো অ্যাওয়ে মানে কি উড়িয়ে নেওয়া অর্থে ব্যবহৃত হয়ে থাকে এবং ক হচ্ছে সঠিক উত্তর। অ্যাজ দ্য সান was shining, I decided to go out. Maiden speech means হচ্ছে ফার্স্ট স্পিচ। মেডেনের অর্থ হচ্ছে কুমারী, যার অর্থ হচ্ছে সর্বপ্রথম। এ প্রেক্ষিতে খ এবং ঘ হচ্ছে সঠিক। এর মধ্যে সন্দেহ সৃষ্টি হলেও অপশন ঘ অধিকতর সঠিক। কারণ হচ্ছে কি সংসদ সদস্যদের প্রথম বক্তব্যকেই মেইডেন স্পিচ বলা হয়। আউট অ্যান্ড আউট মিন্স কি? আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থ্রুলি। আউট অ্যান্ড আউট মানে কি সম্পূর্ণভাবে পুরোদস্তুর তন্ন করে শুরু থেকে শেষ পর্যন্ত। নট অ্যাট অল আদৌ নয়। ব্রেভ মানে কি সাহসী। থ্রুলি মানে কি তন্ন করে আদি থেকে অন্ত পর্যন্ত। হোল হার্টেডলি সম্পূর্ণ। হিটেডলি সম্পূর্ণ গরম। সঠিক উত্তর হচ্ছে গ। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন টু চিলড্রেন। সাধারণত দুইয়ের মধ্যে ভাগাভাগি অর্থ বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়ে থাকে, আর অনেকের মধ্যে ভাগাভাগি বোঝাতে এমং বসে। এছাড়া দুইয়ের মধ্যে অবস্থিত বোঝালে ইন বিটুইন বসে। দুইয়ের মধ্যে অবস্থিত বোঝালে ইন বিটুইন বসে এবং দুইয়ের মধ্যে টাকা ভাগ করে নেওয়ার বিষয়টি থাকায় সঠিক উত্তর হবে কি ঘ। নো অন ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। ডিনাই মানে কি অস্বীকার করা। ডিফাই মানে কি আহ্বান করা। অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা। ডিনাউন্স মানে কি অভিযুক্ত করা। মূলত বাক্যটি অর্থ হতে পারে কেউই ড্যাশ করতে পারে না যে সে চালাক। প্রেক্ষিতে কী হবে? অস্বীকার করতে পারে না, ডিনাই। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। সাধারণত পাশাপাশি দুটি ভার্ব ব্যবহৃত হলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। সে নিয়ম অনুসারে সঠিক উত্তর হচ্ছে গ। কেননা এখানে সাধারণত প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে হোয়াইল থাকায় কন্টিনিউয়াস টেন্সে হবে। ই স্লিপিং, হোয়াইল থাকলে কী হবে? ই স্লিপিং কন্টিনিউয়াস টেন্সে হবে। হি গেভ আপ প্লেয়িং হবে এটা। হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গট ম্যারিড। পাশাপাশি দুটি ভার্ব ব্যবহৃত হলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইনজি যুক্ত হবে। সেই নিয়ম অনুসারে সঠিক উত্তর হচ্ছে গ, প্লেয়িং। গিভ আপ একটি ফ্রেজাল ভার্ব এবং এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। পয়েন্ট অফ টাইম মানে কি কোনো কাজ শুরুর সময়, এর পূর্বে সিন্স বসে। যেহেতু সে গত শুক্রবার থেকে অসুস্থ, সেহেতু এটি পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। সুতরাং এর পূর্বে সিন্স ব্যবহার করা হচ্ছে শ্রেয়, তাই সঠিক উত্তর হচ্ছে ঘ। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? মুঘল সুবেদার ছিলেন হচ্ছে ইসলাম খান। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খাঁ চিশতিকে বাংলা সুবেদার হিসেবে নিয়োগ করেন। ইসলাম খাঁ 1610 সালে রাজমহল থেকে স্থানান্তর করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নাইম। বিআইএম হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং এ প্রতিষ্ঠানটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করে থাকে। NIEAM, নাইমের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকে। TTC এর পূর্ণরূপ হলো টিচার্স ট্রেনিং কলেজ। এটি বিএড ট্রেনিং প্রদান করে থাকে। এবং ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি সরকার ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ বা মধ্যস্থতা বিধান করে থাকে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী হচ্ছে নিতিন কুণ্ডু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্ত অঙ্গনে উত্তর পার্শ্বে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত। স্থপতি হচ্ছে নিতিন কুণ্ডুর অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, যেটা আছে কারওয়ান বাজারে, কদম ফুল ফোয়ারা, সেটা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান, এবং তার সাথে সাম্পান আছে কি চট্টগ্রাম বিমানবন্দরে ইত্যাদি। সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে সূর্যদিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালকের নাম হচ্ছে
শেখ নিয়ামতুল্লাহ শাইখ। শেখ নিয়ামতুল্লাহ শাইখ সূর্যদিগল বাড়ি উপন্যাসের চলচ্চিত্র নির্মাতা হচ্ছে শেখ নিয়ামতুল্লাহ শাইখ এবং মশিউদ্দিন শাইখের পরিচালনায় আর মূল উপন্যাসের রচিত হচ্ছে আবু ইসাক। অন্যদিকে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের মধ্যে কাচের দেয়াল হচ্ছে 1963 সালে, সঙ্গম হচ্ছে 1964, বেহুলা হচ্ছে 66, জীবন থেকে নেওয়া হচ্ছে 1970, স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্র, স্টেট ইজ বর্ন প্রামাণ্য চলচ্চিত্র ইত্যাদি। স্টক শেয়ারে পরিবর্তিত নতুন পদ্ধতি কোনটি? স্টক শেয়ারে পরিবর্তিত নতুন পদ্ধতির নাম হচ্ছে কি ডিম্যাট। 1954 সালে 28 এপ্রিল পূর্ব পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন স্থাপিত হয়ে থাকে এবং এরপর 1962 সালে 23 জুন এর নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং 1964 সালে 14 মে আবার পরিবর্তন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি রাখা হয়ে থাকে। 1995 সালে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন চট্টগ্রামে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান অনুমোদন দেয় এবং এই কমিশন স্টক শেয়ারের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে, যেমন কি ডিম্যাট ব্যবস্থার শেয়ার লেনদেনের ডিপোজিটরি পদ্ধতি চালু হয়ে থাকে এবং আন্তর্জাতিক মান ও পদ্ধতি পরিবর্তন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। ইক্ষুর ওপরে নানা গবেষণা এবং ইক্ষু চাষের উপরে নানা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং এই প্রতিষ্ঠানটি 30টি উন্নত জাতের উচ্চ ফলনশীল আখ উদ্ভাবন করে থাকে এবং উল্লেখ্য বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এবং মানবাধিকার দিবস পালিত হয় কবে? মানবাধিকার দিবস পালিত হয় হচ্ছে 10 ডিসেম্বর 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সার্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। তাই প্রতি বছরের 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। অন্যদিকে 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস এবং 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত হচ্ছে বগুড়া শহরে। 1962 সালে স্টেডিয়াম নির্মাণের জন্য বগুড়া শহরের মালগ্রাম এলাকায় 20.62 একর জমি অধিগ্রহণ করা হয় এবং 1970 সালে নির্মাণ কাজ শুরু হলেও 2টি গ্যালারি ছাড়া অন্য কিছু নির্মাণ করা হয়নি। অতঃপর 2003 সালে 3 জন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামের নির্মাণ কাজে উদ্বোধন করেন এবং 7 ফেব্রুয়ারি 2004 স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়ে থাকে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক 1956 সালে 1 ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পরে সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একীভূত করে কাঠামোগত পরিবর্তন আনা হয় এবং পরিচালকের পদমর্যাদা মহাপরিচালকে উন্নীত করা হয় এবং বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজারুল ইসলাম 3রা জুন 1972 এবং 12 আগস্ট 1974। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে? বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে শোলাকিয়া কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় অবস্থিত। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতে 3 থেকে 3.5 লক্ষ লোকের জমায়েত হয়ে থাকে। উল্লেখ্য সম্প্রতি দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। বৃহৎ এ ঈদের জামাতে 6 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানায় আয়োজক কমিটি। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত? অর্থনৈতিক সমীক্ষা 2018 তথ্য মতে 2016-17 অর্থবর্ষের চূড়ান্ত হিসাব অনুযায়ী জিডিপিতে কৃষির বিভিন্ন উপখাতে সমন্বিত অবদান 14.23%। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ভারত সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় অনুযায়ী এই দ্বীপটি ভারত লাভ করে। তবে বর্তমানে দক্ষিণ তালপট্টি দ্বীপের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? BBS 2017 অনুযায়ী বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ 2,11,95,142 একর প্রায়। উল্লেখ্য বাংলাদেশে মোট জমির পরিমাণ হচ্ছে 3,66,57,000 একর। মোট সেচকৃত জমির পরিমাণ হচ্ছে 1,76,06,000 একর। বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। কৃষিকাজের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে 10 থেকে 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা 1576 সালের 5 নভেম্বর তা সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর করেন। হিজরি চান্দ্র সন এবং বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন পরিবর্তিত হয়ে থাকে আর বাংলা নববর্ষ পালন করা শুরু করেন হচ্ছে কি সম্রাট আকবরই। কান্তজিউর মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজিউর মন্দির কোন জেলায় অবস্থিত? এটা অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর শহর থেকে 12 কিলোমিটার উত্তরে কান্তানগরে কান্তজিউর মন্দির অবস্থিত। উল্লেখ্য কুমিল্লা জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে ময়নামতি, আনন্দ বিহার, শালবন বিহার ইত্যাদি।
মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান রয়েছে? মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান রয়েছে? মহাখালী ফ্লাইওভারে স্প্যান রয়েছে হচ্ছে 19টি। নির্মাণ সমাপ্তির দিকে থেকে মহাখালী ফ্লাইওভার দেশের প্রথম ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয় 4 নভেম্বর 2004 এবং দৈর্ঘ্যগত 1012 মিটার, প্রস্থগত 17.9 মিটার এবং মোট পাইল হচ্ছে কি 18টি, মোট স্প্যান হচ্ছে 19টি এবং এর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটারোলজিক্যাল কনস্ট্রাকশন কর্পোরেশন। চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে? চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ কত টাকা ধরা হয়েছে? কৃষিতে ভর্তুকির পরিমাণ কত টাকা ধরা হয়েছে? এটা হচ্ছে কি 2018-19 অর্থবছরে কৃষিতে ভর্তুকির পরিমাণ হচ্ছে কি 9,000 কোটি টাকা। উল্লেখ্য, বিগত কয়েক বছরের যাবৎ বাজেটে কৃষিতে ভর্তুকি ছিল 9,000 কোটি টাকা। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? মানে ভারতের কোনো সংযোগ নেই, সেটা কোন জেলা? ভারতের কোনো সংযোগ নেই ভারতের কোনো সংযোগ নেই হচ্ছে বান্দরবানের সাথে ভারতের কোনো সংযোগ নেই। বান্দরবানের সংযোগ আছে মিয়ানমারের সাথে। বান্দরবান ছাড়া মিয়ানমারের সাথে আরও সংযোগ রয়েছে কক্সবাজার জেলার এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। উল্লেখ্য, রাঙামাটি একমাত্র জেলা যার সাথে উভয় দেশের সংযুক্ত সীমানা সংযোগ রয়েছে। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা ময়মনসিংহে অবস্থিত, মৎস্য চাষ পরিকল্পনা এবং মৎস্য চাষ পরিকল্পনা সমন্বয় ও গবেষণার জন্য 1984 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর অধীনে 5টি গবেষণা স্টেশন রয়েছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ এবং মিঠা পানি এবং এ দ্বীপে পাহাড়ের উপরে অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 3রা ফেব্রুয়ারি 1990 নাকি 4ঠা ফেব্রুয়ারি 1990। বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিবোর্ড BTTB, যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা BTCL, দেশব্যাপী সর্বাধুনিক টেলি সেবা বৃদ্ধির লক্ষ্যে 1990 সালের 4 জানুয়ারি সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করে এবং সংবিধানের 1990 সালের 4 জানুয়ারি প্রথম টেলিফোন ব্যবস্থা চালু করে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন? এটা হচ্ছে কি 6-2 অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র এর 6 নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে এবং এ দ্বারা 6-1 বলা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে এবং 6-2 বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এবং 7 ধারায় সংবিধানের প্রাধান্য এবং 8 ধারায় রাষ্ট্র পরিচালনায় মূলনীতি উল্লেখ আছে। বাংলাদেশে OIC এর সদস্যপদ কবে লাভ করে? বাংলাদেশ OIC এর সদস্যপদ কবে লাভ করে? বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে 1974 সালে 23 ফেব্রুয়ারি। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়? গ্রাম সরকার গঠিত হয় 15 জন ব্যক্তি নিয়ে। 15 জন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়ে থাকে। একজন সরকার প্রধান, একজন উপদেষ্টা এবং 13 জন সদস্য সমন্বয়ে 15 জন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়ে থাকে এবং উল্লেখ্য ইউপি সদস্য সরকার প্রধান এবং মহিলা সদস্য গ্রাম সরকারের উপদেষ্টা সদস্য হবেন এবং অবশিষ্ট 13 জন সদস্য গ্রামের বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে থেকে নির্বাচিত হবেন। উল্লেখ্য 6 এপ্রিল 2009 জাতীয় সংসদে গ্রাম সরকার রহিতকরণ বিল পাস করা হয় এবং এর মাধ্যমে গ্রাম সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়ে থাকে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 13 অক্টোবর 2001 সালে গঠিত হয় এবং সংবিধানের 55 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এই মন্ত্রণালয়টি গঠন করেন। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কয়টি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 30টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 30টি। এগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগে রয়েছে 4টি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। সিলেট বিভাগে রয়েছে 4টি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। চট্টগ্রাম বিভাগে রয়েছে 6টি, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগে রয়েছে 10টি, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট,
দিনাজপুর, নওগাঁ, নবাবগঞ্জ ও রাজশাহী, এবং খুলনা বিভাগে রয়েছে 6টি: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে হচ্ছে 1995 সালে। ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম হচ্ছে গ্যাট। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে পহেলা জানুয়ারি। 1995 সালে পহেলা জানুয়ারি নামকরণ করা হয়। ডব্লিউটিও সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। পহেলা জানুয়ারি 1995 সালে বাংলাদেশ ডব্লিউটিও এর 28তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 28তম সদস্যপদ লাভ করে 1995 সালের পহেলা জানুয়ারি। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। এটি 1982 সালে 12 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে এসপারসো কি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, অর্থাৎ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র। 1980 সালে প্রতিষ্ঠিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আওতাধীন ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র এসপারসো ঢাকার আগারগাঁওতে অবস্থিত। বাংলাদেশের রঙিন টেলিভিশন সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। 1980 সালে পহেলা ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। এবং উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন বিটিভি 1964 সালে মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং 25 ডিসেম্বর উদ্বোধন করা হয়। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তর সেচ প্রকল্প এবং রংপুরের দোয়ানিতে তিস্তা নদীতে বাদ দিয়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রায় 35টি উপজেলা প্রায় 18.5 লক্ষ একর জমিতে পানি সেচ ব্যবস্থা করা হয় এর প্রকল্পের উদ্দেশ্য। মনপুরা সত্তর কি? মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রশিল্পী। 1970 সালে ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো মনপুরা সত্তর। কোন আইন সংস্কার করে র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? কোন আইন গঠন করে র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয় হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী। 1979 সালে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট সংশোধন করে গঠিত র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়ন কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য করা হয়ে থাকে। 6 জুন 2003 সালে র্যাব বিল সংসদে পাস করে এবং 8 জুন 2003 রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়ে থাকে। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 26 মার্চ 2004। বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। 1997 সালে 2 থেকে 4 ফেব্রুয়ারি প্রথম মাইক্রো ক্রেডিট সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বের দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম সম্মেলন আয়োজন করা হয়ে থাকে। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ইরাটম কী জিনিস? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম হচ্ছে ইরাটম। এরূপ আরও কিছু উন্নত জাতের ধান হলো ব্রি হাইব্রিড 1, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? এটা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের উপরে যে বিরূপ প্রভাব ফেলে একে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট বলা হয়ে থাকে। গ্রিন হাউস ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, ফলে মেরু অঞ্চলে বরফ ক্রমে গলে যাচ্ছে এবং এর ফলে পৃথিবীর নিম্নভূমি নিমজ্জিত হবে। এবং বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয়ে থাকে বেসরকারি বিল। মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বলা হয়ে থাকে বেসরকারি বিল। এবং সংসদের 72-এর এক বিধি অনুযায়ী মন্ত্রী ব্যতীত সকল সদস্যের বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে। উল্লেখ্য, সংসদে মন্ত্রী পরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয়ে থাকে সরকারি বিল। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল কিসের দুইটি নাম? কিসের নাম এগুলো হচ্ছে উন্নত গমের নাম হচ্ছে বলাকা দোয়েল হচ্ছে উন্নত জাতের গমের নাম। এবং আরও কিছু উন্নত জাতের গম শস্য হলো সোনালিকা, আকবর, কাঞ্চন, আনন্দ, কাঞ্চন, আকবর, বরকত,
বরকত অগ্রণী, ইনিরা 66, জোপাটেকো প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? বাংলাদেশ দলের অধিনায়ক 1976 সালের 26 জুলাই বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। 1979 সালে অনুষ্ঠিত প্রথম আইসিসি টুর্নামেন্ট বাংলাদেশ দলে অধিনায়কত্ব করেন রকিবুল হাসান। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? হচ্ছে ভৈরবে। সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়ে কালনী নাম ধারণ করে এবং ভৈরব বাজারের নিকটে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পরিবর্তিত হয়েছে। নাসাউ কোন দেশটির রাজধানী? নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে নাসাউ। অন্যদিকে নিকোবরের দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং মাদাগাস্কার দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে আন্টানানারিভো এবং মাদাগাস্কারের বর্তমান নাম হচ্ছে কি মালাগাসি এবং ফিজির রাজধানী হচ্ছে সুবা। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। অন্যদিকে রাইক স্ট্যাগ হচ্ছে জার্মানির এবং রিক্সড্যাগ সুইডেনের এবং ফোনেটিং ডেনমার্কের পার্লামেন্টের নাম। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? এটা হলো শান্তিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন হচ্ছে কি বার্থা ভন সুটনার, অস্ট্রিয়া, 1905 সালে। তবে উল্লেখিত 4 জনের মধ্যে প্রথম নোবেল বিজয়ী মাদার তেরেসা আলবেনীয় বংশোদ্ভূত, 1979 সালে পান এবং আলভা মায়ারডাল সুইডেনের, 1982 সালে। অং সান সুচি মিয়ানমার, 1990 সালে এবং শিরিন এবাদিন ইরান 1903 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে? যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে? স্বাক্ষর করেন হচ্ছে কি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, উইনস্টন চার্চিল। জাতিসংঘ গঠনের দ্বিতীয় পদক্ষেপ আটলান্টিক সনদ, 1941 সালে 14 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ব্রিটিশ নৌতরী প্রিন্স অফ ওয়েলসের মিলিত হয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। গ্রিনপিচ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? এটা হচ্ছে হল্যান্ডের। গ্রিনপিচ হল্যান্ড বা নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। 1971 সালে এটি প্রতিষ্ঠিত হয়ে থাকে। 1971 সালে সংস্থাটি আলাস্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে এক আন্দোলন শুরু করে এবং সংস্থাটি পারমাণবিক পরীক্ষা এবং তেজস্ক্রিয়তা ও রাসায়নিক বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে সফল আন্দোলন চালিয়ে আসছে। ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? এটা হচ্ছে ক এবং গ। যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত 15টি দেশ ব্রিটেনের রাজা ও রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে এবং দেশগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জামাইকা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, গ্রানাডা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ট্রুভ্যালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, বেলিস, এন্টিগুয়া অ্যান্ড বারমুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? নেপোলিয়নের জীবনাবসান হয় সেন্ট হেলেনা দ্বীপে। সম্রাট নেপোলিয়ন 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন এবং মিত্র বাহিনী তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেন এবং সেখানে তিনি 1821 সালে মারা যান। গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। অন্যদিকে গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ এবং জার্মানির বিমান সংস্থার নাম হচ্ছে কি লুফথানসা এবং নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম হচ্ছে কি রয়্যাল ডাচ এয়ারলাইন্স বা কেএলএ। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্য সময়ের অন্তর্ভুক্ত নয়? হচ্ছে কেরালা। সেভেন সিস্টার্স হলো বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত ভারতের সীমান্ত থেকে প্রায় বিচ্ছিন্ন 7টি রাজ্য যারা ভারতের নিকট থেকে স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল এবং নাগাল্যান্ড। অন্যদিকে কেরালা দক্ষিণ ভারতের রাজ্য। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান
গণ কোথায় মিলিত হন কায়রোতে মিলিত হন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত 11 নভেম্বর 2004 সালে প্যারিসে পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন এবং ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে, এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দখল করা হয়। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা UNCTAD এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে কি জেনেভায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অঙ্গ সংস্থা অ্যাংটাড মানে কি UNCTA প্রতিষ্ঠিত হয় 1964 সালে। সদর দপ্তর হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। অন্যদিকে হেগে নেদারল্যান্ড আন্তর্জাতিক আদালত হচ্ছে নিউ ইয়র্কের যুক্তরাজ্য। জাতিসংঘ UNDP, UNFPA, ইউনিসেফ এবং ক্যানবেরায় মানে কি অস্ট্রেলিয়ায় ANZUS এর সদর দপ্তর অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোট পেতে হয়? এটা হচ্ছে কি 270 ইলেকটোরাল ভোট পেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত না হলেও 538টি, যার মধ্যে 100টি সিনেট, 435টি রিপ্রেজেন্টেটিভ, তিনটি সদস্য ডিস্ট্রিবিউটর্স অফ কলম্বিয়া সদস্যের ইলেকটোরাল কলেজের পছন্দের উপরে প্রেসিডেন্ট প্রার্থী জয় পরাজয় নির্ভর করে থাকে। এবং যুক্তরাজ্যের প্রতিটি রাজ্যে 3 থেকে সর্বোচ্চ 55 জন ইলেকটোরাল প্রতিনিধি রয়েছে এবং কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেকটোরাল কলেজে 270টি ভোট পেতে হয়। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে লিওতে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত প্যারিসে। প্যারিসে অবস্থিত হলেও বর্তমানে ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে লন্ডনে যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রোমে ইটালি FAO, IFAD, WFP এবং প্যারিস ফ্রান্সে আছে OECD এর সদর দপ্তর অবস্থিত। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1948 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন ম্যান্ডেটভুক্ত অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার প্রস্তাব করলে 29 নভেম্বর 1947 জাতিসংঘের 81 নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়, কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে এবং 14 মে 1948 ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী? পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। খ্রিস্টান অধ্যুষিত পূর্ব তিমুর 2002 সালের 20 মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য। কফি আনান কি আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? এটা হচ্ছে দ্বিতীয় মহাসচিব। কফি আনান থেকে আফ্রিকা থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে কি ডক্টর ব্রুটোস ঘালি। তিনি মিশরের অধিবাসী ছিলেন এবং পরবর্তীতে 1997 সালে কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তার মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর 2006। উল্লেখ্য, জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং তিনি পর্তুগালের নাগরিক। TI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? TI মানে কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। জার্মানির বার্লিন ভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতি সূচক প্রমাণ করে থাকে এবং এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তো এটা হচ্ছে বার্লিন। 2004 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কোন দেশের নাগরিক? 2004 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কেনিয়ার ওয়ানগারি মাথায় পরিবেশ রক্ষায় গ্রিন বেল্ট মুভমেন্টের জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি পুরস্কার লাভ করেন এবং 2018 সালে শান্তির নোবেল পুরস্কার লাভ করে কুর্দি মানবাধিকার কর্মী ইরাকের নাদিয়া মুরাদ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের চিকিৎসক ডেনিস মুকওয়েজি। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 543। দ্বিকক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এবং ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন্ন সংখ্যা হতে পারে সর্বোচ্চ 552টি, তবে বর্তমান লোকসভায় সদস্য সংখ্যা হচ্ছে কি 545। এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে কি 543।
এর মধ্যে 500 নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে 543। সুয়েজ খাল কোন দুইটি সাগরকে সংগঠিত করে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংগঠিত করে? লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে। লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েজ খাল খনন করেন এবং ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস 1869 সালে এবং 1956 সালে মিশর এটিকে জাতীয়করণ করে। 1957 সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয় এবং 1974 সালে আবার খুলে দেওয়া হয়। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। অন্যদিকে 21 মার্চ বিশ্ব বন দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস এবং বিশ্ব কবিতা দিবস। 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন স্বাধীনতা লাভ করে হচ্ছে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে থাকে। 1943 সালের 22 নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং লিগ অফ নেশনসের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি ও তুরস্কের উপনিবেশগুলোকে ম্যান্ডেট ব্যবস্থার মাধ্যমে মিত্রশক্তির নিকটে হস্তান্তর করা হয়। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য কত? 6 ঘন্টা। বাংলাদেশ সময় পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় এবং গ্রিনিচের অবস্থান 0 ডিগ্রি দ্রাঘিমা রেখায় হওয়ার কারণে উভয়ের মধ্যে 90 ডিগ্রি অর্থাৎ কি 4 গুণ 90, তার মানে 360 মিনিট বা 6 ঘন্টা সময় ব্যবধান রয়েছে। তাই গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য 6 ঘন্টা। ভারতের কোন রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল? ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। ভারতের 7 সিস্টার রাজ্যের 7টি রাজ্যর নাম এখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে মণিপুরের চারটি রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। অন্যদিকে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এবং অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর। ইউরো মুদ্রা কখন চালু হয়? ইউরো মুদ্রা চালু হয় কখন? ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 1999 সালে। ইউরো ব্যাংক নোট প্রচলন হয়ে থাকে 1 জানুয়ারি 2002 সালে। হচ্ছে কি সদস্য দেশগুলোর নিজস্ব ব্যাংক নোট ও মুদ্রা বাতিল হয় 1 জুলাই 2002 সালে। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল 2015 সালে 1 জানুয়ারি। 19তম সদস্য হিসেবে লিথুয়ানিয়া ইউরো মুদ্রা গ্রহণ করে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল থেকে? সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত? এটা হচ্ছে 2015 সাল পর্যন্ত। 2000 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত বিশ্ব সম্মেলনে গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোই মূলত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি নামে পরিচিত। এই লক্ষ্যমাত্রা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দ 2015 সাল পর্যন্ত সময়কাল নির্ধারণ করেছেন এবং উল্লেখ্য এমডিজি বাস্তবায়নের পর টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি 2030 সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবু সাইব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? কোন দেশে তৎপর? এটা হচ্ছে কি ফিলিপাইনে তৎপর। 1991 সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সাইব গ্রুপ বা এএসজি ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিনদানাও প্রদেশে তৎপর। তাছাড়া দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিনদানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন হচ্ছে আলবেনিয়াতে। মাদার তেরেসা 1910 সালে 26 আগস্ট দক্ষিণ পূর্ব ইউরোপের যুগোস্লোভিয়ার এসকোবেজে বর্তমানে হচ্ছে কি মেসিডোনিয়াতে জন্মগ্রহণ করেন। তাহলে কি মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন হচ্ছে কি মেসিডোনিয়াতে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে তিনি প্রথম ভারতীয়দের মধ্যে নোবেল পুরস্কার লাভ করেন। সংবিধানের প্রথম জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিক ভ্যালি নরওয়ের এবং 1946 সালে এবং 1953 সালে। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস পর্তুগাল এবং দায়িত্ব গ্রহণ করেন 1 জানুয়ারি 2017। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন বা ইউএন কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন স্বাক্ষরিত হয় কবে? জাতিসংঘের সাধারণ পরিষদ 1979 সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ বা কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন বা CEDAW অনুমোদন করে। এটি 1981 সাল থেকে কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের একটা প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ডেমোক্রেটস দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত 12 বছর টানা 4বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে ডেমোক্রেটাস রিপাবলিকানদের যুক্ত প্রার্থী জেমস মনরো 1817 থেকে 1825 সাল পর্যন্ত ডেমোক্রেটস দলের হ্যারি অব
হ্যারি এস ট্রুম্যান 1945 থেকে 1953 পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রে কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটে ইলেকটোরাল ভোট সংখ্যা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোট জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হয়ে থাকে এবং ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনবহুল রাজ্য এবং জনসংখ্যা দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্যের প্রায় দ্বিগুণ। ফলে এ অঙ্গরাজ্যে হচ্ছে ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি এবং ক্যালিফোর্নিয়া ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে 55। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে 1985 সালে 14 জুন লুক্সেমবার্গে সেনজেন শহরে স্বাক্ষরিত হয় চুক্তি। 1985 সালে ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে এ চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে এবং চুক্তির ফলশ্রুতিতে 16 মার্চ 1995 থেকে ভিসা মুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম 2 জুন 1992 এবং দ্বিতীয় 18 মে 1993 মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? এটা হচ্ছে হাওয়াই। 1959 সালে 21 আগস্ট সর্বশেষ 50তম স্টেট হিসেবে যোগ দেয় হচ্ছে হাওয়াই। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? এটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বাহিনী বিধ্বস্ত হলে 1945 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া জাপানের উত্তরাঞ্চলে কয়েকটি দ্বীপ দখল করে নেয় যা কুরিল দ্বীপপুঞ্জ নামে পরিচিত এবং এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? এটা হচ্ছে লুইজিয়ানা। 1541 সালে হার্নান্দো সতো আবিষ্কার করেন লুইজিয়ানা। এরপর 1673 সালে ফরাসিরা এটি পুনরাবিষ্কার করেন এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইজিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে 1903 সালে কিনে নেয়। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? এরা চলেছিল হচ্ছে 8 বছর ধরে। উরুগুয়ের রাউন্ডের সংলাপ চলেছিল 8 বছর ধরে। গ্যাটের উদ্যোগে 1986 সালে সেপ্টেম্বরে উরুগুয়েতে এই আলোচনা পর্ব শুরু হয় এবং 1993 সালে 15 ডিসেম্বর এক চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ 7 বছর 4 মাস ব্যাপী এই উরুগুয়ে রাউন্ড আলোচনার সমাপ্তি ঘটে থাকে এবং বাণিজ্য ও শুল্কের ব্যাপারে যে সকল পর্যায়ক্রমিক আলোচনা অনুষ্ঠিত হয় এটি ছিল তার শেষ রাউন্ড। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হলো আইডিএ। বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংগঠনের মধ্যে আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দরিদ্র দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে বলে এটি সফট লোন উইন্ডো নামে পরিচিত এবং বিশ্বব্যাংক গ্রুপের জন্য অন্য 4টি সংগঠন হলো আইবিআরডি, আইএফসি, এমআইজিএ, আইসিএসআইডি। আইএইএ এর প্রধান নির্বাহী হলেন কে? আইএইএ এর প্রধান নির্বাহী হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। আইএইএ এর প্রধান নির্বাহী বা মহাপরিচালক জাপানের ইউকিয়া আমানো। 1 ডিসেম্বর 2009 থেকে বর্তমান পর্যন্ত মিশরে মোহাম্মদ আল বারাদি 1 ডিসেম্বর 1997 থেকে 30 নভেম্বর 2009 পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন এবং আমর মুসা মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের সাবেক মহাসচিব। আয়াদ আলাওয়ি ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হামিদ কারজাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? এটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে রক্তচঞ্চন প্রক্রিয়া এর প্রভাবে রক্তচঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়ে থাকে এবং ভিটামিন বি এর অভাবে বেরি রোগ, ভিটামিন বি2 এর অভাবে মুখে ঘা এবং দৈহিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়ে থাকে, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। আকাশে বিজলি চমকায় কেন? তার কারণ হচ্ছে কি মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত দুইটি মেঘ পাশাপাশি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের চার্জ গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয়ে থাকে তাকে বিজলি চমকানো বলা হয়ে থাকে। এবং বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কারণ হচ্ছে মাটির সঙ্গে সংযোগ হয় না।
বর্তনী সম্পূর্ণ করতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংযোগের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু বিদ্যুৎবাহী তারে পাখি বসলে বর্তনী পূর্ণ না হলে পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায় না। কিন্তু পাখি যদি অন্য কোনো তার স্পর্শ করে কিংবা ভূ-সংযুক্ত কোনো পাখির সংস্পর্শে আসে তাহলে বর্তনী পূর্ণ হবে এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পাখিটি মারা যাবে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবচেয়ে বেশি পরিমাণে হয় কীভাবে? সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোস্কোপের সাহায্যে জানা গেছে যে দৃশ্যমান আলোকছটার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাল আলোয় সর্বাপেক্ষা কর্মক্ষম। নীল আলোয় সর্বাপেক্ষা কর্মক্ষম। নীল আলো সর্বাপেক্ষা কম কর্মক্ষম, বেগুনি আলো আরও কম সালোক সংশ্লেষণ হয়ে থাকে এবং সালোক সংশ্লেষণে সবুজ আলো শোষিত না হয়। সবুজ আলোতে সালোক সংশ্লেষণ একেবারেই হয় না। সালোক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর অনেকটা নির্ভর করে থাকে। স্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? স্যালিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে কি টমেটোতে পাওয়া যায়। স্যালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায় এবং আমলকিতে অক্সালিক অ্যাসিড, কমলালেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড, আঙুরে টার্টারিক অ্যাসিড, টমেটোতে স্যালিক অ্যাসিড পাওয়া যায়। হাড় এবং দাঁতকে মজবুত করে হচ্ছে ফসফরাস। ভিটামিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয়ে থাকে এবং গলকাণ্ড বামনত্ব প্রভৃতি দেখা যায়। আয়রন রক্তের হিমোগ্লোবিন অন্যতম প্রধান উৎস এবং ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ফসফরাস দাঁত এবং অস্থি গঠন, রক্তচঞ্চন, পেশি সংকোচন প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে মানবদেহের ফুসফুস। নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে এবং এই রোগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়ে থাকে। শুষ্ক বরফ বলা হয় কাকে? শুষ্ক বরফ বলা হয়ে থাকে হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইডকে, হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। কঠিনীভবনকৃত কার্বন ডাইঅক্সাইড -78.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থায় থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে থাকে, তাকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়ে থাকে। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে ব্যবহার করা হয়ে থাকে কি? বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে কি ব্যবহার করা হয়ে থাকে? নাইক্রোম তার ব্যবহার করা হয়ে থাকে। নাইক্রোম হলো নিকেল এবং ক্রোমিয়াম ঘটিত এক ধরনের সংকর ধাতু নির্মিত এক ধরনের বিশেষ তার আপেক্ষিক রোধ বেশি হওয়ার কারণে এবং উষ্ণতা হ্রাস বৃদ্ধির রোধের পরিবর্তন কম হয়ে থাকে, তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়ে থাকে। এবং টাংস্টেন তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবং শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কি অডিওমিটার। অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। অডিওফোন হচ্ছে কানে লাগিয়ে শোনার যন্ত্র। অল্টিমিটার হচ্ছে উচ্চতা মাপার যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। আর অডিওমিটার হচ্ছে শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করার যন্ত্রের নাম হচ্ছে কি অডিওমিটার। ডিজিটাল ঘড়ি এবং ক্যালকুলেটরের কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের জন্য হয়ে থাকে? 71 হচ্ছে ঘ সিলিকন চিপের জন্য হয়ে থাকে। সেটা সিলিকন চিপের জন্য। সিলিকন চিপ হচ্ছে অর্ধপরিবাহী সিলিকনের তৈরি এক ধরনের চিপ যা দৃশ্যমান সংখ্যা প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর ডিসপ্লেতে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড হচ্ছে আলোক নিঃসারক ডায়োড। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত সার্কিট। পক্ষান্তরে এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বর্তমানে উন্নত মানের কম্পিউটার মনিটরে ব্যবহার করা হয়ে থাকে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? সেটা কয়লা। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দিঘিপাড়ায় অবস্থিত। অ্যাডাল্ট সেল কোলন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম হচ্ছে কি ডলি। স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে 1996 সালে 5 জানুয়ারি ক্লোন ভেড়া ডলির জন্ম হয় এবং রোসলিন ইনস্টিটিউটের ভ্রূণতত্ত্ববিদ ডক্টর আয়ান উইলমুড ভেড়াটিকে ক্লোন করেন এবং 1997 সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 22/7। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। জীবকোষের কেন্দ্রক এ সুতোর মতো আকৃতি বিশিষ্ট উপাদানের নাম হচ্ছে ক্রোমোজোম। দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম বা সোমাটিক ক্রোমোজোম। এগুলোর মাধ্যমে বংশগতির সাধারণ বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে থাকে এবং বাকি 1 জোড়া সেক্স ক্রোমোজোম। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? প্রতি বর্গ সেন্টিমিটার হচ্ছে 10 নিউটন। যে কোনো
পদার্থের মতো বায়ুর ওজন আছে, বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপ সৃষ্টি হয়ে থাকে তা হচ্ছে বায়ুর চাপ। চাপের মান মিলিবারে দেখানো হয় এবং সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 6.45 বর্গ সেন্টিমিটার বা 6.7 কেজি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? এটা হচ্ছে বালি। কাঁচ হলো সোডিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুর সিলিকেট দিয়ে তৈরি শক্ত, স্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ ওয়ানিয়তাকার ভঙ্গুর পদার্থ। সাধারণত কাঁচ, বালি, সোডিয়াম কার্বনেট, চুনাপাথর দিয়ে কাঁচ তৈরি করা হয়। তবে কাঁচ তৈরির প্রধান যে কাঁচামাল হলো বালি। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জৈব জ্বালানি, কার্বন গঠিত যৌগ এবং এগুলো বায়ুমণ্ডলে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মিশে যায় এবং জীবাশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড 49%, ক্লোরোফ্লোরোকার্বন CFC 14%, মিথেন 18%, নাইট্রাস অক্সাইড 6%, অন্যান্য গ্যাস 13%। এদের মধ্যে কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। অভিকর্ষ ত্বরণ G এর মানে প্রভাবে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কম থাকে ওজন এবং খনিজ পাহাড়ের উপরে মেরু অঞ্চলের তুলনায় কম এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য থাকে। আচ্ছা, নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া রূপান্তর করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া গ্যাস উৎপন্ন করা হয়। এতে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%। তো নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়ে থাকে? ইউরিয়া গ্যাস প্রস্তুত করা হয়ে থাকে।